আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। সাথে সাথে আষাঢ় মাসে দুঃখে কষ্টে জর্জরিত বাংলাদেশের উৎপাদক শ্রেণী, সম্মানিত কৃষক শ্রমিক শ্রেণী। তো শুরু করা যাক। আজকে আমার আলাপের বিষয় কিষাণ সংবাদের ধারাবাহিক 9 পর্ব। কিষাণ সংবাদের ধারাবাহিক পর্ব 9। আমরা শুরু করি। বাংলাদেশে তো 6 ঋতুর দেশ, 6 রকমের আবহাওয়া, 6 রকমের কার্যকলাপ, কৃষি বা বিভিন্ন শ্রেণী বা মিল কারখানা, প্রায় 6 রকমের একটা দৃশ্য আমরা দেখতে পাই। বর্ষাকালটা যে কোনো সময়ের থেকে দুঃখজনক। বর্ষাকাল আর শীতকাল, এই দুটা সময় বাংলাদেশের জন্য বেশ দুঃখজনক। আজকের যে বিষয়গুলো আলাপ করতে যাচ্ছি, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, দিনাজপুর, এইসব দেশের উৎপাদক শ্রেণী বা শ্রমিক শ্রেণী, তাদের অবস্থাটা কি? আষাঢ় মাসে তাদের অবস্থাটা কি? ফরিদপুরের দিকে যদি আমরা দেখি, ফরিদপুরে পাট চাষটা বেশি হয়, এবং যারা ঢাকা, খুলনা এই রোডে যারা চলেছেন তারা দেখবেন রাস্তার দুধার দিয়ে পাট চিগায় মহিলারা, ছোট ছোট মহিলারা, বৃদ্ধ মহিলারা রাস্তার দুপাশে বসে বৃষ্টিতে ভিজে পাট চিগায়। আমার কতগুলা বাংলাদেশের কতগুলা অঞ্চলের আঞ্চলিক ভাষার ভিন্নতা আছে। আমি আমার এলাকার যে আঞ্চলিক ভাষা সেগুলো ব্যবহার করব। এখানে পাট চিগান বলে। যাই হোক, এই দৃশ্যটা প্রতি বছর আষাঢ় মাসে দেখা যায়, এবং সমগ্র বাংলাদেশের কৃষক পরিবার, কৃষক বলতে জমি মালিক, মানে বহু জমির মালিক, অল্প জমির মালিক, একেবারে প্রান্তিক 1 কাঠা 1.5 কাঠা মালিক, এবং সর্বহারা কৃষক। কাজে কৃষক বলতে কৃষক নিয়ে এই কথাটা বলা হচ্ছে, কিন্তু মূলত এখানে উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছে প্রলেতারিয়াত কৃষক, অর্থাৎ কিষাণ মজদুর, যারা কিষাণ, কৃষি জমিতে যারা কিষাণ, তাদের কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে কারখানা শিল্পে যে সমস্ত শ্রমিক, তাদের কথা বলা হচ্ছে। এই যে গ্রামের যে ফরিদপুরের গোপালগঞ্জের এলাকার মানুষ পাট চিগায় রাস্তার দুপাশে বসে, তাদের পারিবারিক অবস্থা আষাঢ় মাসে কেমন হয়, বা গোটা আমি যে কটা জেলার কথা উল্লেখ করলাম, এইসব এলাকার গোটা বাংলাদেশের এই আষাঢ় মাসে সবার খাবার ফুরিয়ে যায়। উৎপাদক শ্রেণী যারা, গরিব মানুষ যারা, কিষাণ যারা, তাদের খাবারটা ফুরিয়ে যায় আষাঢ় মাসের আগেই। এই যে আষাঢ় থেকে আগামী 14 বৈশাখ পর্যন্ত তারা কি খাবে? তাদের রোজগার, দিন আনতে হবে, দিন খেতে হবে। আপনারা সবাই জানেন বাংলাদেশের কোনো শ্রমের জায়গা নেই, শ্রম দিয়ে খাওয়ার কোনো জায়গা নেই, এটা আপনারা সবাই জানেন। তারপরেও তো এরা খায়, বেঁচে খায়। কীভাবে খায় তার একটা নাতি দীর্ঘ আলাপ করতেছি। ফরিদপুরের বা গোপালগঞ্জের কৃষকদের একটা অংশ কিষাণ দিতে যায় যশোরে, এবং যশোরে এই সময় পাটের কাজটা বেশি হয়। কাজে এখানে টেকেরহাট একটা কিষাণ বেচা কেনার হাট, ফকিরহাট খুলনার, এখানে একটা কিষাণ বেচা কেনার হাট, তারপরে এভাবে কিষাণের হাট বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে। সেখানে এই কিষাণরা সেখানে যায়, হাটে ওঠে, এবং ওখান থেকে তারা বিক্রি হয়।
গোপালগঞ্জের যে সমস্ত কিষান যায় যশোরে, সেখানে যাওয়ার পরে তাদের ওই পাট কাটতে হয়, পাট পুকুরে জলের ভিতরে জাগ দিতে হয়, এবং তাদের সকালে নাস্তা দেওয়া হয় যশোরের এলাকায় ওই খেজুরের গুড় আর পান্তা ভাত। মজুরি দেয় 5 থেকে 7 বা কোনো কোনো জায়গায় 800 টাকা। এবং যশোরে যারা যায় তারা গেরস্তের সাথে খায়, গেরস্তে তাদের খাবারটা দেয়। এখানে যারা কাজ করতে যায় প্রতি বছর আমার জানা আছে, যশোর থেকে যারা কাজ করতে যায় ওরা ওখানে যে জ্বরে আক্রান্ত হয় এবং অর্ধেক কাজ করে ফিরে আসে। আবার একাংশ ফকিরহাটের দিকে যায়। ফকিরহাটের এখন কাজ হলো জঙ্গল ফঙ্গল চাপ করা, পানের বরে কাজ করা, পানের বরে যে কাজ করা। বরিশালের একটা অংশ নারীদের ভিতরে এরা যায় ঢাকায়, ঢাকায় আয়া বুয়া ইত্যাদি কাজ করে। বরিশাল আর ময়মনসিংহ, হ্যাঁ, এই এলাকার লোক ভাদ্র মাস, আষাঢ় মাস থেকে পুরা ভাদ্র মাস তারা ঢাকা শহরে আইসক্রিম বিক্রি, চানাচুর বিক্রি, রাস্তার পাশে বসে গোল গোল পিঠা বানিয়ে বিক্রি, এসব করে। কিন্তু এরা কেন যায়? এরা গ্রামের থেকে সমস্ত অর্ধেক বাংলাদেশের প্রায় 80% মানুষ চলে যায় এই আষাঢ়ের পরে বিভিন্ন জায়গায়। আষাঢ় মাসটা একটা দুঃখের মাস, বৃষ্টির মাস, খুব কষ্টের মাস, এবং এই কটা 14 মাস পর্যন্ত তাদের হাড়ি জ্বলবে। বিদেশে যাইয়া অন্য জায়গায় যে কর্মকর্মে কিষানের যে মজুরি পাবে তা দিয়ে তাদের হাড়ি জ্বলবে, খাওয়া জ্বলবে। কৃষক পরিবারে যে সন্তানরা স্কুলে যায় তাদের অনেক পরিবারের পড়ালেখা এই মাস বন্ধ থাকে, তাদের ভালো কাপড় নাই, বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে পারে না, অনেক কৃষকের স্কুলের বেতন ভাতা দিতে পারে না, মানে শিক্ষাটা এখানে থমকে যায়। এখানে কিষাণ শ্রেণীর যে যুবকরা লেখাপড়া এখানে শেষ হয়ে যায়। মোরগ ডাকে বারবার, মোরগটাকে কেউ তাড়িয়ে দেন। আচ্ছা, তো এই যে আষাঢ় মাসের দুঃখের যে বর্ণনা দিয়েছি, এটা দিনাজপুরে আষাঢ় মাসের লোকেরা সব ঢাকাতে চলে আসে। দিনাজপুরের একটা অংশ চিটাগাং যায়, চিটাগাং, হাটাজারি, তারপরে রাউজান, এরা ওখানে যেয়ে বালির কাজ করে, পাহাড়িয়া বালির ট্রাক ভরে দেয়। এবং দিনাজপুরের এই লোকেরা প্রায় 12 মাসই থাকে। এখানে তাদের মজুরি কম, এত কম যে ওখানে তারা খাইয়ে দিয়ে বাড়িতে চলার মতো টাকা দিতে পারে না। এই হচ্ছে আষাঢ় মাসের মানুষের জীবন ব্যবস্থা। আষাঢ় মাসে আরেকটা জায়গা আছে, পটুয়াখালী, ভোলা, বরিশাল, এই চরা অঞ্চল, এবং বিশাল আর এক বাংলাদেশের মতো চর জেগেছে, আর এক বাংলাদেশের মতো। কিন্তু এই চরগুলা সরকারের সাথে ঘুষ রাহাজানি করে এরা মালিক হয়েছে, কিন্তু এগুলা সব রাষ্ট্রীয় সম্পদ। এরা বাংলাদেশের সীমানা বাড়তি, এই সীমানা নূতন হয়েছে। এখানে কৃষকদেরকে বা লোকদেরকে কোনো জোরদার মহাজনরা এখানে কাজ করতে দেয় না। ভোলা, পটুয়াখালীতে যে সমস্ত ফসল হয়, এখানে ধান ভালো হয়, কিন্তু অধিক জঙ্গল থাকাতে এখানের যোদ্ধারা বেশি খরচ করে না। এখানে হোগলা বন আর কাশবন এটা বেশি হয় এবং ভালো দাম। এবং হোগলা আর কাশবন দিতে চাষে কোনো খরচ নেই। আরেকটা হচ্ছে কি, এখানে মহাজনদের বুড়ি বুড়ি মোষের বাতান, মোষ পালে। কাজে এই যে ভোলার চরে এই সময় আষাঢ় মাসে আমি শাসকের দেখা, আষাঢ় মাসে যারা ওখানে যায় টং করে থাকে, বৃষ্টিতে ভেজে, রুটিও জোটে না, খাবার জোটে না, মালিকরা তাদের কিছু দেয় না। আষাঢ় মাসে যারা দেশ ত্যাগ করে বিভিন্ন জায়গায় যায় তাদের মজুরি খুব কম থাকে। আর আষাঢ় চৈত্র বৈশাখের পরেই বাংলাদেশের
উৎপাদক শ্রেণী, বাংলাদেশের গরিব শ্রেণী, বাংলাদেশের সরবরাহ শ্রেণীর যে চৈত্র বৈশাখে ধান কেটে বা ধান জমিতে কাজ করে যে ফসলটা পায়, তারা 2 থেকে 3 মাস তারা ঘরে খায়, বাদ বাকি সারা বছর তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রোজ উৎপাদন করে খায়। এখন এদের ঠিকানাটা কি? বাংলাদেশের উৎপাদক শ্রেণীর ঠিকানাটা কি? এদের ঠিকানা হলো হাওড় বিল, এদের ঠিকানা আছে কারখানা, এদের কোনো ঠিকানা নেই এইসব জায়গায় এদের ঠিকানা। এরা আবার আশ্চর্যের বিবর বাংলাদেশের যে অর্থনীতিটা আমরা দেখি, বাংলাদেশের যে সভ্যতা আমাদের চোখে পড়ে, রাস্তাঘাট, শহর বন্দরে যে সমস্ত স্থাপনা, স্কুল কলেজ ভার্সিটি, যাহা কিছু আমরা আমাদের চোখে পড়ে, যে সভ্যতা, যে অর্থনীতি, সরকারি কর্মচারীদের বেতন, এগুলো আসে কোত্থেকে আসে কেউ ভেবে দেখেন নাই। এই যে আমি যে শ্রেণীর কথা বললাম, বাংলাদেশের মজদুর শ্রেণী, এদের হাতে সৃষ্টিটা কিন্তু এরাই করেছে এবং এরা পরাজিত। এদের গণতান্ত্রিক কোনো অধিকার নাই, যেহেতু এরা দুনিয়া এসছে বাঁচতে হবে। এরা শ্রম বিক্রি করে, যার যে কদিন শ্রমশক্তি থাকে সে কদিন তার শ্রমটা বিক্রি করবে, খাবে, বুড়ো হবে, তার ছেলেপেলেরা এখানে এসে সংসার চালাবে। কিন্তু এদের যে শিক্ষা, এদের যে স্বাস্থ্য, এই যে আষাঢ় মাসের এদের ছাতা নাই, আষাঢ় মাসেই সবচেয়ে বেশি গ্রাম অঞ্চলে অসুখ দেখা যায়, জ্বর, সর্দি, কাশ, নিউমোনিয়া এবং টাইফয়েডের মতো যে অসুখগুলো এই আষাঢ়ের সিজনে হয় এবং বিনা চিকিৎসায় এরা মারা যায়। আমাদের এই উৎপাদক শ্রেণী, অর্থাৎ যারা আমাদের সভ্যতা, যারা আমাদের খাদ্য খাবার সৃষ্টি করে, টোটাল যে খাদ্যটা আমরা যেটা খাই, এটা সৃষ্টি করছে এই মজদুররা, যারা এখন তাদের ধান ফুরিয়ে গেছে, চাল ফুরিয়ে গেছে, ঘরের খাবার ফুরিয়েছে। এই শ্রেণীটাই আমাদের সারা বছরের খাবার সৃষ্টি করে এখন এরা না খেয়ে থাকছে। এখন এরা ভেজা বিড়ালের মতো বৃষ্টিতে ভিজে বিভিন্ন শহরে আঙ্গিনায় দাঁড়িয়ে শীতে কাঁপতেছে। এই হলো এদের ঠিকানা। আমাদের এই শ্রেণীকে রক্ষা করার জ্ঞান নাই, রক্ষা করার প্রয়োজনীয়তা বোধ করি না, যার জন্য আন্তর্জাতিক দৃষ্টিতে গরিব দেশগুলো, এই কারণে আমাদের দেশ গরিব, আমাদের কথায় রাজনৈতিক নেতারা বলে বেড়ান আমাদের দেশ গরিব। আরে বাবা, গরিব তো এই শ্রেণী গরিব, এই শ্রেণীর অধিকার দেওয়া হয় নাই, এরা অধিকার পায় নাই। উৎপাদন করার যে সমস্ত জিনিসপত্র লাগে, ঘরে খাবার লাগে, উৎপাদন করার যন্ত্র লাগে, এগুলো এদের কিছুই দেওয়া হয় না সরকার থেকে। এরা ফাল পাড়ে আমাদের দেশ গরিব, আমাদের দেশ গরিব বলে আমাদের শ্রমিক কৃষক গরিব, আমাদের উৎপাদক শ্রেণী গরিব, সেজন্য দেশ গরিব। এদিকে এই হলো আমাদের দেশের যে উৎপাদক শ্রেণী, অর্থাৎ ধান উৎপাদন করে যারা, রাস্তাঘাট শহর যারা সৃষ্টি করেছে, শহর বন্দর যারা সৃষ্টি করেছে, তাদের এই অবস্থা। সাথে এর পাশাপাশি যে রাজনৈতিক নেতাদের অবস্থাটা কি, আমাদের দেশের শতাধিক পার্টি, প্রতিটি পার্টি বিভিন্ন কার্যকলাপে বিলিয়ন টাকা ব্যয় করে এবং এই পার্টির নেতারা জুলাইয়ের আগ থেকে সব নেতারা ভার্সিটিতে কলেজে পড়া ছাত্র, এরা এখন নেতা এবং কোনো অভাব নেই। এদের আসলে কোনো ঠিকানাও কেউ বলতে পারবেন না, কিন্তু এরা সব জাতীয় নেতা। আর এদের যে টাকা খাওয়ার স্টাইল, এদের যে ব্যক্তিগত গাড়ি কোত্থেকে এলো কেউ ভেবে দেখেন নাই।
এগুলো সব সাম্রাজ্যবাদের পোষ্য, এদেশের দালাল। সাম্রাজ্যবাদের যে আর এক দেশ ভূখণ্ড দখল করার জন্য যে যুদ্ধ লাগে, যে মারামারি লাগে, এইসব দল দিয়ে করে সাম্রাজ্যবাদ। কাজে একধারে আমাদের আষাঢ় মাসের বর্ষাকালে খাবার নাই, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, দিনাজপুর, গোপালগঞ্জ, এই দেশের ৮০% লোক চলে গেছে খাবারের জন্য দেশ বিদেশে কিষাণ দিতে। সবচাইতে দুঃখজনক পার্বত্য চট্টগ্রামে জুম চাষটা প্রধানত বড় ধরনের তাদের বেঁচে থাকার পথ হচ্ছে জুম চাষের ধান। যারা পার্বত্য চট্টগ্রামে যে দেখেন নাই তাদেরকে বোঝাতে একটু কষ্ট হবে। এখানে সেই আসমান ছোঁয়া ছোঁয়া পাহাড়ে মেয়েরা, পুরুষ লোক ছিটাফাটা, সমস্ত মহিলাদের কাজ। এই বর্ষায় ভিজে তারা তাদের জমি নিড়াচ্ছে। ঝুম চাষ করে চৈত্র মাসের দিকে, বৈশাখ মাসে তারা সমস্ত পাহাড়টাকে পরিষ্কার করে এরকম একটা লাঠি দিয়ে, একটা কপ দিয়ে সেখানে কিছু ধান ফেলে দেয়। ধানটা ফেলে এবং মুখটা পাড়িয়ে সমান করে দেয়। একটা বৃষ্টি হলেই ওখানে ওই ধানগুলো গজিয়ে যায়। সমস্ত পার্বত্য চট্টগ্রামের ঝুম চাষটা এই পদ্ধতিতে। আষাঢ় মাসে এখন এই বৃষ্টিতে ভিজে তাদের কাজটি, আষাঢ় মাসে এই জমিটা নিড়াচ্ছে, কেউ ঘরে নাই। এবং পাহাড়ের সব জায়গায় প্রচুর যোগ, চীনা যোগ, একদম শুকনা যোগ। একটা যোগ আছে সিলেটের হাওড়ে বিলে পানিতে, আর একটা যোগ থাকে জঙ্গলে, এটাকে বলা হয় চীনা যোগ, চেকুন। প্রচুর যোগ। এই যোগে তাদের হাত পা গলা সব জায়গায় লেগে যায়। উপায় নাই, তাদের জমি নিড়াতে হবে, না নিড়ালে ধানটা হবে না। জুম চাষের সমস্যা হচ্ছে কি, যেই জঙ্গলটা তারা সাফ করে সেখানে প্রচুর নূতন করে বন জঙ্গল আবার গজিয়ে ওঠে। কাজে এগুলো ছোট ছোট কোদাল দিয়ে কোপ দিয়ে এগুলো ক্লিন করতে হয়। এবং একটা কিষানের দাম সমতলে ক্ষেত নিড়ানো, জমি নিড়ানোর কিষানের দাম 5 থেকে 700 টাকা। পাহাড়ে একটা কিষানের দাম এরকম। কিন্তু তারা কিষান নেবে কি করে? পাহাড়িরা তো সব গরিব, তারা কিষান নিতে পারে না। তাদের ঘরে যে কয়জন লোক থাকে, বৃদ্ধ বাদে, ছোট 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 স্বামী স্ত্রী সবাই যে দেখেন এখন পাহাড়ে বৃষ্টির ভিতরে ওই গাঠি ক্ষেত নিড়ান, ধান ক্ষেত নিড়ান, এগুলো করছে। এবং প্রচণ্ড, এবং হোল পার্বত্য চট্টগ্রামের মানুষ সারা বছর যেই কষ্টে থাকে, দুঃখে থাকে, এটা আমরা কেউ জানি না। এবং ওখানে হসপিটাল নাই, ওখানে স্কুল নাই, ছিটা ফাটা কিছু হসপিটাল আছে, খুব নাই বললেই হলে। ওখানে সমস্ত চিকিৎসা ওই পাহাড়িরা ওই গাছ লতা পাতা দিয়ে ওরা চিকিৎসা করে। কেবলমাত্র ম্যালেরিয়াটা মারাত্মক, ম্যালেরিয়ার কিছু ট্যাবলেট ওখানে গেলে পাওয়া যায়, ম্যালেরিয়ার কুইনাইন, সেই কুইনাইন খেতে হয়। রোজ একটা কুইনাইন খেতে হয়। কুইনাইনের রিয়াকশানটা খুব কঠিন, মারাত্মক। আমিও কুইনাইন খেতাম, আমিও ওই ট্যাবলেট খেতাম। আমি সপ্তাহে খেতাম না, ওই 5-7 দিন পরে একটা খেতাম। এবং দেখতাম, আমার সচক্ষে দেখা, এই কষ্টের বর্ণনা দিতে গেলে আমার মাস লাগবে। তাদের কাপড় নাই, পাহাড়িরা খুব জীর্ণশীর্ণ কাপড় পরে। ওই বাংলাদেশের হাটে বাজারে যে গাউন, পুরান ব্যবহার করার কাপড়, সমস্ত পাহাড়ের সাধারণ মানুষ সেগুলো ব্যবহার করে। চাকমা, মারমা, ত্রিপুরা, এই সমস্ত ফ্যামিলির শিক্ষার দিকে এগিয়ে আছে, এদের ছেলেপেলে একটু ভালো কাপড় পরতে পারে। বাদবাকি পার্বত্য চট্টগ্রাম গোটা জাতির কোনো কাপড় নাই বললেই হয়, খালি গায়ে। এবং এই বৃষ্টিতে ভিজে তারা কাজ করছে। আষাঢ় মাসের কথা এখানে শুরু হয়েছিল। আষাঢ় মাস খুব কঠিন মাস, খুব দুঃখের মাস। আর শীতকালটাও সেরকম দুঃখের, কিন্তু শীতকালে মানুষের ঘরে খাবার থাকে। আষাঢ় মাসে বাংলাদেশের গরিবদের খাবারটা ফুরিয়ে যায়। মাত্র 3 মাস, এই 3 মাস ঘরে খাবার থাকে। তাহলে বছরে
তারা 2 মাস কাজ করে, 3 মাস ঘরে খাবার থাকে, 3 আর 2 5 মাস আর 7 মাস তারা শ্রম বিক্রি করবে, তাদের দেহ বিক্রি করবে। তাদের এখন এই যে বিশাল জনগোষ্ঠী যারা যারা আমাদের দেশের নির্ণায়ক শক্তিরা, যারা অর্থনীতি সৃষ্টি করে, গোটা জাতির খাবার যেটা আমরা খাই, যেটা আমাদের জন্য সৃষ্টি করে, রেডি করে আমাদের টেবিলে আসে, তাদেরকে ভেবে দেখার অনুরোধ করছি, তাদের সুযোগ সুবিধার জন্য অনুরোধ করছি। তারপরে জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আরও সমস্যা। জুট মিল বন্ধ হয়েছে অনেক আগে, আমার জুট মিলের বহু লোকের সাথে পরিচিত আছে খুলনা জোনে এবং করিম জুট মিলে। তারপরে স্টিল মিল সাগরিকা চট্টগ্রাম, জাহাজ কাটা অনেক শ্রমিকদের সাথে আমার পরিচয় বন্ধুত্ব আছে। ইটের ভাটা বাংলাদেশে একটা বিরাট সময়, শীতকালে এটার কাজটা চলে পুরা শীতকাল। ইটের ভাটা এখন কাজ বন্ধ, মানে আষাঢ় মাসে খাদ্য নাই, কাজ নাই, মহা সমস্যা। সমস্যাটা কাদের? উৎপাদক শ্রেণী কারা? যারা আমাদের সভ্যতা, আমাদের সাংস্কৃতিক কৃষ্টি যারা সৃষ্টি করে, যারা নির্ণায়ক শক্তি, জাতির নির্ণায়ক শক্তি, জাতির মেরুদণ্ড, জাতির হার্ট বললেও ভুল হবে না, আমাদের ফুসফুস, আমাদের দেশের উৎপাদক শ্রেণী আমাদের ফুসফুস। তারা দুঃখে থাকলে আমরা দুঃখ থাকি, আমাদের জাতি দুঃখ থাকে। কথা বাড়াতে চাই না। আষাঢ় মাসের দুঃখ কষ্ট লাঘবের জন্য আর সরকারের কী চেষ্টা আছে? আমাদের দেশের প্রতিটি রাষ্ট্রপ্রধান দেখা যায় তার মা রাষ্ট্রপতি ছিলেন, তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রায় এই দেখা যায়। এখন তার নাতি রাষ্ট্রপতি, এখন তার ছেলে রাষ্ট্রপতি। এরা ধারাবাহিক পিতৃতান্ত্রিক ব্যবস্থা দুঃখজনক। পিতৃতান্ত্রিক ব্যবস্থা খুবই দুঃখজনক। ভারত বাংলাদেশের পিতৃতান্ত্রিক ব্যবস্থা, এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই। এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার কারণেই এই পিতৃতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের ঘাড়ে চেপে আছে, বসে আছে। এখান থেকে আমার বেরিয়ে আসার কোনো পথও সহজে বের করাও যাচ্ছে না। এখন এই যে রাষ্ট্রপতিরা যারা, আশ্চর্য হলো এরশাদ রাষ্ট্রপতি হবে কেন? সেনাবাহিনীতে চাকরি করছে, বেতন নিছে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হবে কেন? জিয়াউর রহমান দল বানিয়েছে, এরশাদ দল বানিয়েছে। মিলিটারি, তৃতীয় বিশ্বের মিলিটারিদের ভিতরে একটা সমস্যা। তারপরে উগান্ডা, নাইজেরিয়া, এই সমস্ত দেশের মিলিটারি রাজনীতির একটা বেসিক কারণ আছে, মূল সমস্যা আছে। এখানে সেনাবাহিনী একটা সচেতন, কিছুটা রাজনৈতিক সচেতন। সেনাবাহিনীর অফিসাররা দেশ বিদেশ বিভিন্ন রাষ্ট্রীয় কাজে যায়, দেখে, উন্নত দেশগুলো দেখে আসে। উন্নত দেশগুলো দেখে এসে সেনাবাহিনী মাথায় স্ট্রাইক করে, আবার নিজের দেশে তাকিয়ে দেখে, দারিদ্রতা দেখে। সেনাবাহিনীর ভিতরে রাজনীতিতে আসার কারণ অনেকগুলো আছে, তার ভিতরে একটা কারণ হলো এই, দেশের উপলব্ধিতে সেনাবাহিনীর জেনারেলদের ভিতরে আসে। কিন্তু জেনারেল কারা? জেনারেলদের ঠিকানা কি? জেনারেলদের ঠিকানা আর এক জেনারেলের ছেলে, উচ্চ বর্জুয়া দালাল ক্লাসের, যারা ক্যাডেট কলেজে পড়ে, বড় বড় সামরিক একাডেমিতে যারা পড়ে, তারা সেনাপতি হয়, জেনারেল হয়, এবং একসময় আবার জাতীয় নেতা হওয়ার শখ দেখা দেয়। গলায় মালা দিবে, জাতি তাদেরকে স্যালুট দিবে, জাতির পিতা হবে, জাতির এই হবে, এবং তারা এসে দল গঠন করে ফেলে। সেনাবাহিনীতে থাকা অবস্থায় দল গঠন করে ফেলে। তার উদাহরণ ওই এরশাদ সাহেব, ওই জিয়া সাহেব। আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। সমস্যাটা তারা যে এখানে স্থান পায়, মিলিটারি বা সেনাবাহিনীতে রাজনীতি করে স্থান পায়, এই সুযোগটা করে দেয় এদেশের সিভিল নামের যে পার্টিগুলো আছে, বিভিন্ন দল। তারা অভ্যস্ত সেনাবাহিনীর জেনারেল ছাড়া তারা রাজনীতি করতেই পারে না। তারা যা করে, সেনাবাহিনীর
ঘাড়ে হাত রেখে সেনাবাহিনীর উপর ভর করে নিজেদের আঁটুতে শক্তি নাই, নিজেদের সেই জ্ঞান বুদ্ধি নাই। সেনাবাহিনীর মাধ্যমে তারা এদেশের রাজনৈতিক নেতারাও অভ্যস্ত, ক্ষমতা যেতে হলে সেনাবাহিনী লাগবে। কাজে দুটোই সমস্যা, মিলিটারি একটা সমস্যা, সিভিল রাজনৈতিক দলের একটা সমস্যা। বলে আর আমরা যারা ভোটার, আমরা এখানে কি করব? আমরা তো ভোট দিব, আমাদের তো এত বিশ্লেষণ করার ক্ষমতা আম জনতার ভিতর থাকে না। জনগণের এই গণ্ডতা, জনগণের চেতনার অভাবের সুযোগটা নিয়েই এদেশের রাজনৈতিক ক্ষমতাগুলা টপকায় বা ধরে বা যায়। এ হচ্ছে আমাদের দেশের দীর্ঘকালের রাজনীতির একটা ধারাবাহিক সিস্টেম আমরা দেখে আসছি। এখানে সমাধান হতে হবে এইগুলোকে উচ্ছেদ করা। মিলিটারি রাজনীতি, সিভিল রাজনীতি, এগুলো সবই মিলিটারি রাজনীতি। এখান থেকে দায়িত্বশীল ওই যে যাদের ঠিকানা নাই, বলছি যাদের ঠিকানা, কৃষকের ঠিকানা কোথায়? বিলে হাওড়ে, স্টিল মিলে, কারখানায় যাদের ঠিকানা, অর্থাৎ সম্মানিত শ্রমিক শ্রেণী, উৎপাদক শ্রেণী, দেশপ্রেমিক জাতীয় পর্যায়ে যে সমস্ত নেতা আছে, শ্রমিক শ্রেণীর দল গঠন করে মজদুর শ্রেণীর মাধ্যমে এগুলো দূর করা সম্ভব। জাতীয় যে সমস্যা হচ্ছে রাজনৈতিক সমস্যা। আর রাজনৈতিক সমস্যার মূল সমস্যাগুলো আমি আগে পরে আলাপ করে আসছি। এদেশের রাজনীতির মূল সমস্যা হলো, মূল যে বিষ ফোড়াটা, এটা হলো মিলিটারি ধারাবাহিক, মিলিটারি ছোঁয়া, মিলিটারির আছর খাওয়া, মিলিটারির আশীর্বাদে এই দেশের দলগুলো চলে। গোটা দেশ আবার চলে আমাদের মুরব্বী নাটের গুরু মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তোয়াজ না করে, সাম্রাজ্যবাদের সাথে চুক্তি না করে এদেশের কারো পক্ষে রাজনীতি করা সম্ভব হয় নাই, হবেও না। সাম্রাজ্যবাদ যেটা পছন্দ করে, এদেশের সব নেতারা দৌড়ে একবার রাশিয়া যায়, একবার দৌড় পাড়ে ভারতে যায়, আর একবার দৌড় পড়ে ওয়াশিংটনে যায়। সব ওখান থেকে আশীর্বাদ নিয়ে আসতে হয়। ওনাদের সাম্রাজ্যবাদের আশীর্বাদ ছাড়া এদেশের রাজনীতি একদিনে চলতে পারে না। কাজেই মূল যে বিশ্ব সমস্যা, আজকে বিশ্ব সমস্যা আছে কি? পুঁজিবাদী, ধনতান্ত্রিক, সাম্রাজ্যবাদীটা হচ্ছে আমাদের মূল সমস্যা। এই মস্তিষ্কে এই সমস্যাটা সারতে হবে। সাম্রাজ্যবাদী সমস্যা রেখে বিশ্বের কোনো দেশের কোনো মুক্তি সম্ভব নয়। একমাত্র বিশ্বের সমস্যা, বিশ্বের যে যন্ত্রণা, এটা আধুনিক সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ একটা না, একাধিক সাম্রাজ্যবাদ। কাজে সকল সাম্রাজ্যবাদের ভিতরে আবার সাম্রাজ্যবাদী দস্যুদের চুরি ডাকাতি নিয়ে সারা বিশ্বকে বারবার ভাগ করে, বহু রাজনীতিতে তারা দেশ বিভাজন করে, সেভাবে আবার তার কলোনি আমাদের মতো দেশে তারা আবার তাদের পক্ষের দল সৃষ্টি করে। সাম্রাজ্যবাদের এই বৈশিষ্ট্যগুলা অন্য এক সময় আলাপ করা যাবে। সাম্রাজ্যবাদ আমার জাতির মূল সমস্যা, সাম্রাজ্যবাদের দালাল গোষ্ঠী। তো থ্যাংক ইউ, আবার আলাপ হবে।